আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময় থাকবে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ চট্টগ্রাম বিভাগ, সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার শিরোনাম। অস্থির চালের বাজারে সিন্ডিকেটের হানা, মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির পায়তারা। 3 দিনের ব্যবধানে 50 কেজির প্রতি বস্তায় দাম বেড়েছে 1000 টাকা পর্যন্ত। জ্বালানি তেলের সঙ্গে চট্টগ্রাম বন্দরে অফ ডকগুলোর ভাড়া বেড়েছে 35%। লাইটারের জাহাজে নেওয়া হচ্ছে 22 ভাগ বাড়তি টাকা। আলোচনা ছাড়াই সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ। সাগরের তীব্র ঢেউয়ে ভাঙছে কক্সবাজার সৈকত। স্থায়ী সমাধানে 12 কিলোমিটার সুড়ঙ্গ সড়কের পরিকল্পনা। থাকবে ওয়াশরুম, লকার, পার্কিং সহ নানা সুবিধা। এবং মাদক পাচারের বিশেষ ট্রানজিট রুট ফেনী, ব্যবহার হচ্ছে 102 কিলোমিটার সীমান্ত। ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা। আদালতে 5000-এর বেশি মামলা। অস্থির চালের বাজারে মিল মালিক, আমদানিকারক এবং কর্পোরেট হাউসগুলোর যৌথ সিন্ডিকেটের হানা। 3 দিনের ব্যবধানে 50 কেজির প্রতি বস্তায় দাম বাড়ে 300 থেকে 1000 টাকা পর্যন্ত। অথচ ধানের ভরা মৌসুমের পাশাপাশি বিদেশ থেকে আমদানির অনুমতি দিয়েও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বাজার। উত্তরের বিভিন্ন মিল ও গুদামে মজুতের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। শাখাওয়াত টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। বর্তমানে মোকাম কিংবা পাইকারি বাজারে চালের কোনো সংকট নেই বললে চলে। সে সঙ্গে সরবরাহ ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক। তারপরও অস্থির দেশের চালের বাজার। শুধুমাত্র জ্বালানি তেলের দাম বাড়ার অজুহাতে গত 3 দিনে চট্টগ্রামের পাইকারি বাজারে প্রতি বস্তা চালে 350 থেকে 1000 টাকা পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। তেলের দাম বাড়ছে একটা সুযোগ, আবার ইন্ডিয়াতেও চালের দাম একটু বাড়তি, এই সুযোগ গ্রহণ করি। ওরা আগেভাগে ইম্পোর্ট করে ইম্পোর্টের মালগুলো অত ওরা গুদামজাত করে রাখছে। জ্বালানি তেলের দাম বাড়ার কারণে উত্তরের জেলাগুলো থেকে চাল বহনকারীর প্রতিটি ট্রাকের ভাড়া বেড়েছে 6 থেকে 7000 টাকা। সেই অনুযায়ী প্রতি বস্তা চালের দাম বাড়ার কথা 50 টাকারও কম। কিন্তু তেলের দাম বাড়ার অজুহাতে প্রতিদিনই বস্তাপ্রতি 100 টাকা করে বাড়িয়ে দিচ্ছে মিল মালিকেরা। ডলারের দাম বাড়ি গেছে, এলসি করে বসে থাকছে সবাই। ওরা মোকামের মিলার, ওরা ইম্পোর্টার, ওরা এ কারণে ওরা এলসিটা অফ রাখি। দেশি চাউল ওদের লক্ষ লক্ষ বস্তা নওগাঁ দিনাজপুর ওরা গুদামজাত করে রাখছে। এই যে গুদামে মনিটরিং করার জন্য আমি আহ্বান জানাবো, কারণ এই চাউল আছে, চাউল না থাকলে এক কথা চাউল তো ধরে রাখছে। তবে মিল মালিক, আমদানিকারক এবং কর্পোরেট গ্রুপগুলোর সিন্ডিকেট কারসাজির মুখে ভরা মৌসুম সত্ত্ব চালের দাম বাড়ছে বলে অভিযোগ পাইকারি ব্যবসায়ীদের। নর্থ বেঙ্গলের যাদের থেকে আমরা চাউল খরিদ করি, তারা হঠাৎ করে দেখলাম যে একটা সিন্ডিকেটের মতো করে 300-400 করে বস্তায় বাড়ায় ফেলছে এবং চাউল নাই বলে তারা একটা শব্দ উচ্চারণ করতেছে। বাংলাদেশ সরকার অক্টোবরের মধ্যে 10,10,000 মেট্রিক টন চাল আমদানির অনুমতি দিল। এখন পর্যন্ত চাল এসেছে মাত্র 35,000 মেট্রিক টন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এই মুহূর্তে চট্টগ্রামের পাহাড়তলিতে আছেন আমাদের সহকর্মী কমল দে। চালের বাজারের সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাব তার কাছে। কমল, দেশের এই অর্থনৈতিক দুঃসময়ে এসে চালের বাজার দখল করে নিয়েছে সিন্ডিকেট ব্যবসায়ীরা। অর্থাৎ কোনো ব্যবসা প্রতিষ্ঠান যেন এখন সিন্ডিকেট মুক্ত থাকবে না, এমনটি যেন তারা একটা পর নিয়েছে। যেমন এই সর্বশেষে চালের বাজার সিন্ডিকেটরা কীভাবে দখল করলো, একদিকে মিল মালিক, অন্যদিকে আমদানিকারক, তার সাথে যুক্ত হয়েছে কতিপয় কর্পোরেট হাউস। কর্পোরেট হাউসগুলো বাজার থেকে চাল নিয়ে মজুত করে রাখছে, তারপর তারা ছোটো ছোটো প্যাকেটে করে তারা সরবরাহ করছে। তারা বিশেষ করে সুপার শপগুলোতে সেখানে কিন্তু দাম বাড়তি দামে। অর্থাৎ এই 3টি চক্রের কবলে পরে গত 3 দিনের ব্যবধানের মধ্যে প্রতি বস্তা চালের দাম বেড়েছে 350 থেকে 1000 টাকা পর্যন্ত। চট্টগ্রামে কিন্তু কোনো মোকাম নেই, তারা মোকাম সব উত্তরবঙ্গে সিন্ডিকেট ব্যবসায়ীদের অবস্থান, সেটি অভিযোগ করছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। তারা একটি হিসাব দেখিয়েছেন, সেই হিসাবটি হলো উত্তরবঙ্গ থেকে চট্টগ্রামে ট্রাক ভাড়া বেড়েছে জ্বালানি তেলের কারণে 6 থেকে 7000 টাকা। প্রতি ট্রাকে করে 220 বস্তা চাল আনা যায়। তাহলে হিসেব অনুযায়ী প্রতি বস্তায় বাড়ার কথা ছিল 20 থেকে 30 থেকে সর্বোচ্চ 40 টাকা, কিন্তু বাড়ানো হচ্ছে কত? 350
300, 400, 500 এমনকি 1000 টাকা পর্যন্ত। তাহলে বলা চলে সিন্ডিকেট ব্যবসায়ীরা চালের মজুত করে রেখেছে উত্তরবঙ্গে, তারা যতটুকু প্রয়োজন তার চেয়ে কম সরবরাহ করছে বাজারে এবং সেভাবে একটি কৃত্রিম সংকট দেখিয়ে তারা চালগুলির দাম বাড়িয়ে দিচ্ছে। আর এদিকে বাংলাদেশ সরকার কিন্তু চালের এই সংকট কাটাতে ভরা মৌসুমও কিন্তু চাল আমদানির সুযোগ করে দিয়েছে। 10,10,000 মেট্রিক টন চাল আমদানির, আমাদের কাছে যতটুকু তথ্য আছে আমদানি হয়েছে 35,000 মেট্রিক টন, অর্থাৎ সেখানেও একটি ঘাপলাবাজি চলছে। তো বলা চলে সরকারকে বেকায়দায় ফেলার জন্য যেসব চক্রের প্রয়োজন তারা সব কিছু কাজ করে যাচ্ছে। যেহেতু একটু অর্থনৈতিক দুঃসময় চলছে এখন, সেটি কাটিয়ে উঠতে সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু এই সিন্ডিকেট ব্যবসায়ীরা সেটা হতে দিচ্ছে না। অর্থাৎ আমি যদি বলি সাধারণ মানুষের চাল যেটিকে বলা হয় বেতিসিদ্ধ, সে বেতিসিদ্ধর দাম গত 3 দিনের ব্যবধানে বেড়েছে বস্তা প্রতি 50 কেজির বস্তায় 350 টাকা। এবং চট্টগ্রাম যেহেতু আশপাশের জেলাগুলিতে সিদ্ধ চাল বেশি চলে, দামও বাড়ছে সে অনুপাতে। আতপ চালও কিন্তু দাম বেড়ে চলেছে, অর্থাৎ এখানে কিন্তু কোনো সংকট নেই। বাজারগুলিতে গুদামে কিন্তু পর্যাপ্ত পরিমাণ চাল রয়েছে, তারপরও মিল মালিকেরা, আমদানিকারকরা এবং একই সাথে কর্পোরেট হাউসগুলো এ চালের দামটি ত্রিপক্ষীয় একটি যুক্তি করে চালের দামটি বাড়িয়ে দিচ্ছে এবং সিন্ডিকেট ব্যবসায়ীরা এ চালের দাম বাড়িয়ে দিচ্ছে। এখন ব্যবসায়ীরা বলছেন উত্তরবঙ্গে যেসব মোকাম রয়েছে, যেসব মিল রয়েছে, সেসব মিলে এখনই মনিটরিং করা না গেলে কিন্তু চালের বাজার নিয়ন্ত্রণ করা যাবে না। ব্যবসায়ীরা বলছেন এখনই যত কম সময়ের মধ্যে উত্তরবঙ্গের মোকাম এবং মিলে মনিটরিং করা যাবে তত তাড়াতাড়ি চালের দাম নিয়ন্ত্রণ আসবে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম থেকে সর্বশেষ। চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী কমল দেব। কালের সাক্ষী তিতাসপাড়ে সাদা রঙের বাড়ি। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হরিপুর জমিদার বাড়ি নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের পরের অংশে। জ্বালানি তেলের দাম বাড়ার অজুহাতে 1 বছরের কম সময়ে 2বার বাড়ানো হয়েছে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক লাইটারের জাহাজ এবং প্রাইভেট আইসিডি অফ ডকের ভাড়া। এবার অফ ডকগুলোতে 35% এবং লাইটারের জাহাজে 22% হারে ভাড়া বাড়ানো হয়েছে। শাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় কমলদের আরও একটি রিপোর্ট। চট্টগ্রাম বন্দর দিয়ে 25% আমদানি এবং অন্তত 93% রপ্তানি পণ্যের শুল্কায়ন সহ যাবতীয় কাজ সম্পন্ন করা হয় 19টি প্রাইভেট আইসিডি বা অফ ডকে। অনেকটা বন্দরের বিকল্প হিসেবেই এগুলো কাজ করে। জ্বালানি তেলের দাম বাড়ার অজুহাতে কোনো ঘোষণা ছাড়াই অফডকগুলোতে ভাড়া বাড়িয়ে দিয়েছে বিগডা। বিশেষ করে আমদানি কন্টেনার উপর 1 লাফে ভাড়া বাড়ানো হয়েছে 35%। অথচ গত বছরের নভেম্বরেও একবার অফডকের ভাড়া বাড়ানো হয়। ডিজেলের দাম যেহেতু সরকার 42.5 বাড়িয়েছে, সুতরাং আমাদেরকেও কিন্তু আমাদের চার্জগুলো সমন্বয় করতে হবে ওই বৃদ্ধির সাথে মিল রেখে। যেসব মাদার ভেসেল পণ্য নিয়ে বন্দরের প্রধান জেটিতে ভিড়তে পারে না, তাদের অবস্থান করতে হয় বন্দরের বহির্নোঙরে। আর এসব মাদার ভেসেল থেকে পণ্য নিয়ে লাইটারের জাহাজগুলো বন্দরের পার্শ্ববর্তী 16টি ঘাটের পাশাপাশি পৌঁছে দেয় নদী বন্দরগুলোতে। আর জ্বালানি তেলের দাম বাড়ার অজুহাতে এখন বেড়েছে এসব লাইটারের জাহাজের ভাড়াও। ওয়াটার ট্রান্সপোর্ট সেলের দাবি, জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণে প্রতি মেট্রিক টন পণ্য পরিবহনের ক্ষেত্রে রুট বেঁধে 15 থেকে 22% হারে ভাড়া সমন্বয় করা হয়েছে। লং ট্যুরে যায়, মিনিমাম 3000 লিটার তেল নিয়ে একটা লাইটার জাহাজ ঢাকা যায়। ওইখানে খরচ পড়ছে আমাদের 102 টাকা বাড়তি, আমরা 100 টাকা বাড়াচ্ছি। অফডকের পাশাপাশি লাইটারের জাহাজের ভাড়া বাড়ানোর ক্ষেত্রে স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করা হয়নি। এইভাবে যদি হঠাৎ করে দাম বেড়ে যায় বিভিন্ন জিনিসের, তাহলে কিন্তু আমরা সেই প্রাইস বেনিফিট পাবো না। যদি না পাই আমরা অবশ্যই মার্কেট হারাবো। চট্টগ্রাম বন্দরের উপর চাপ কমাতে গত 1.5 যুগের বেশি সময় ধরে 19টি অফডক আমদানি রপ্তানি বাণিজ্যের সাথে সরাসরি সম্পৃক্ত। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বিভাগীয় সময় আরও থাকছে। চট্টগ্রামে যানজট কমানোর উদ্যোগ, বঙ্গবন্ধু টানেলের কাজ শেষের আগে খুলছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে 8 কিলোমিটার। উত্তাল সাগরের তীব্র ঢেউয়ে ভাঙছে কক্সবাজার সৈকত। স্থায়ী সমাধানে এবার 12 কিলোমিটার দৃষ্টিনন্দন সুড়ঙ্গ সড়কের পরিকল্পনা নিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। সমুদ্র প্রচণ্ড উত্তাল, তার উপর চলছে পূর্ণিমার জোয়ারের প্রভাব।
স্বাভাবিকের চেয়ে 5 ফুট উচ্চতার ঢেউ আঘাত আনছে উপকূলে। এই অবস্থার ঠেকাতে জিওটিউব বাঁধের কারণে আরও বিক্ষুব্ধ হয়ে উঠেছে বঙ্গোপসাগর। উত্তাল ঢেউয়ে বিলীন হচ্ছে ঝাউগাছ, তলিয়ে গেছে কয়েকটি স্থাপনা। ভাঙতে ভাঙতে একদম হোটেল জোনগুলোর একদম কাছাকাছি চলে আসছে। এমন করে এখানে বাদ দেওয়া প্রয়োজন, এখানে পরিবেশ রক্ষা হবে এবং এখানে সৌন্দর্য রক্ষা হবে। গেল কয়েক বছর ধরে কক্সবাজার সমুদ্র সৈকতকে আন্তর্জাতিক আদলে গড়ে তুলতে দৃষ্টিনন্দন 12 কিলোমিটার সুড়ঙ্গ সড়কের পরিকল্পনা করে পানি উন্নয়ন বোর্ড। সড়কটি বিমানবন্দর থেকে শুরু হয়ে শেষ হবে সৈকতের মেরিন ড্রাইভের কলাতলি পয়েন্টে। বালুচরের ঝাউবাগান ঠিক রেখে নির্মিত হবে সড়কটি। আমরা আন্তঃমন্ত্রণালয় সভা করেছি এবং সেটার সিদ্ধান্তের প্রেক্ষিতে এই প্রপোজালগুলো ফাইনালাইজ করা হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব জানালেন, প্রকল্পটি এক থেকে অনুমোদন পেলে আগামী নভেম্বরে শুরু হবে কাজ। এই 5 কিলোমিটারকে আলাদা করে আমরা একটা ডিজাইন করেছি। আশা করছি যে ইনশাল্লাহ এই বছর থেকে আমরা স্থায়ী প্রতিরক্ষা কাজ নভেম্বর থেকে ইনশাল্লাহ শুরু করতে পারব। 8.5 কিলোমিটারের স্থায়ী প্রতিরক্ষা বাঁধ বা সড়কটি নির্মাণে ব্যয় হবে 3140 কোটি টাকা। প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে 3 বছর। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বৃষ্টি ছাড়াই গত 3 দিন ধরে জোয়ারে পানিতে প্লাবিত হচ্ছে চট্টগ্রামের চাকতাই খাতুনগঞ্জ এলাকা। এতে দুর্ভোগে পড়েন ব্যবসায়ী ও স্থানীয়রা। গত সপ্তাহের শেষ দিকে দুপুর হলেই জোয়ারের পানিতে নগরীর চাকতাই, খাতুনগঞ্জ, সুটকিপট্টি ও আসাদগঞ্জে তলিয়ে যায়। দুপুর 1টার পর থেকে পানি ওঠা শুরু হয় এবং বিকেল 3:30টার পর পানি নেমে যায়। এ সময় বিভিন্ন গোডাউন ও দোকানে পানি ওঠে। এ কারণে বেচা বিক্রি কমে যায়। ব্যবসায়ীরা জানান, চাকতাই, রাজাখালী সহ খাতুনগঞ্জ এলাকায় খালের মুখে স্লুইস গেটের নির্মাণ কাজ এখনও চলছে। পূর্ণিমার জোয়ারে পানির উচ্চতা বাড়লে খাতুনগঞ্জে পানি প্রবেশ করে। দ্রুত এ সংকট সমাধানের দাবি তাদের। এ নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে চট্টগ্রামের খাতুনগঞ্জে আছেন সহকর্মী ফেরদৌস লিপি। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিপি, বিশেষ করে চট্টগ্রামে যখন বৃষ্টি হয়, অর্থাৎ অল্প বৃষ্টিতে আমরা দেখেছি যে নিম্ন অঞ্চলগুলো ডুবে যায়, কিন্তু এখন কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে বৃষ্টি ছাড়াও জোয়ারের পানিতে কিন্তু চট্টগ্রামে যেসব নিম্নাঞ্চল আছে সেগুলো ডুবে যাচ্ছে। বিশেষ করে যে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জ, এটাতে দেখা যাচ্ছে যে পানি উঠে কিন্তু দোকান এবং যে গুদামগুলো আছে সেই গুদামগুলো পানি ঢুকে পড়ছে এবং এতে কিন্তু ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হচ্ছে। তো এই মুহূর্তে আমার কাছে সামনে কিন্তু আছেন খাতুনগঞ্জের যে আড়তদার সমিতির সাবেক সভাপতি সোলাইমান বাদশা। আমি আপনার কাছে একটু জানতে চাইবো ভাইয়া, যে এই যে পানি ঢুকে যাচ্ছে এতে আপনাদের কি ধরনের ক্ষতিগুলো হচ্ছে? ধন্যবাদ সময় টিভিকে। আপনারা জানেন দেশের বৃহত্তম বঙ্গপণ্যের বাজার এটা। এখান থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলে পণ্যগুলো সরবরাহ হয়ে থাকে। প্রতি বছরে আমরা জলাবদ্ধতায় 1000 কোটি টাকা আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। প্রায় 2011 সাল থেকে 2022 সাল পর্যন্ত বিভিন্ন দোকানপাটে এবং গুদামে পানি ঢুকে গেছে এবং পণ্যের ক্ষতিতে আমরা মারাত্মক ক্ষতি বিপর্যয়ের মুখে পড়েছি। ফলে আমরা যেমন ব্যাংক থেকে দেউলিয়া হয়ে গেছি, অনেক ব্যবসায়ীরা এখান থেকে তাদের মানসিকভাবে ভেঙে পড়েছে, অনেকে দোকান পাট বন্ধ করে চলে গেছে। আমরা ব্যবসায়ীদের পক্ষ থেকে মানববন্ধন করেছিলাম এবং জলাবদ্ধতার বিষয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী সউদ্যোগে আমাদের এখানে প্রায় 7000 কোটি টাকা বরাদ্দ দিয়েছে। আমরা এই বরাদ্দের কার্যক্রমগুলো দ্রুত বাস্তবায়ন চাই। যেমন চাকতাই খালের যে বরাদ্দগুলো ওগুলো অপসারণ চাই এবং চাকতাই খালের যে সুইচ গেটগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে সেটা যেন প্রতিফলিত হয়, আমরা যেন ব্যবসায়ীরা সেটার সুফল যেন পেতে পারি। ঠিক অনুরূপভাবে আমাদের খাল যে বরাট হয়ে গেছে, ওই যে অবৈধ যারা আছে তাদের যেন উচ্ছেদ করা হয়। কর্ণফুলী নদী যে প্রতি বছর যেমন ড্রেজিং করা হয় এবং কর্ণফুলীর যে পরিধি যেটা ছিল আগের নিয়মে যেন ফিরিয়ে আনা যায়, সেই বিষয়ে তদারকি করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। তাছাড়া আমরা ব্যবসায়ীরা প্রতি বছর এভাবে যদি ক্ষতি হয় তাহলে আমরা তো ক্ষতিগ্রস্তের দিকে চলে যাব। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। উনি যেমনটা বলছিলেন, আসলে এই শুধুমাত্র যে বৃষ্টির সময় জলাবদ্ধতার কারণে ওনাদের ক্ষতি হয় সেটা না, কিন্তু এখন দেখা যাচ্ছে পূর্ণিমা কিংবা অমাবস্যায়ও এই ক্ষতি হচ্ছে। তো আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে বৈরী আবহাওয়ার কারণে কিন্তু কক্সবাজারেও বিভিন্ন সমুদ্রের পাড়ে যে উপকূলীয় অঞ্চল সেখানে ভাঙন হচ্ছে কিংবা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই বিষয়ে কথা বলার জন্য আমাদের লাবণী পয়েন্টে আছে সুজাউদ্দিন রুবেল। আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি।
জলবায়ু পরিবর্তনের ফলে কক্সবাজারে বর্ষা মৌসুম আসলে প্রতি বছর ভাঙন দেখা দেয় সৈকতের বালিয়াড়ি। বিশেষ করে এই বছর যেটি ভয়াবহ আকার ধারণ করেছে, গত কয়েকদিনের যে আগ্রাসন, সেই আগ্রাসনে সমুদ্র সৈকতের ডায়াবেটিস পয়েন্ট থেকে সুগন্ধা এবং কলাতলি পয়েন্ট পর্যন্ত সব কিছু মিলিয়ে 4 কিলোমিটার এলাকায় ভাঙন তীব্র আকার ধারণ করছে। তবে আগ্রাসন আজকে একটু কমেছে। আমরা যে দৃশ্যটি দেখতে পাচ্ছি বর্তমানে যে ভাঙন দেখা দিয়েছিল, সেই ভাঙন এলাকায় প্রাথমিকভাবে অস্থায়ী কিছু বাদ দেওয়া হচ্ছে জিও টিউব দিয়ে। ইতিমধ্যে সমুদ্র সৈকত থেকে মিশিংয়ের মাধ্যমে বালি উত্তোলন করা হচ্ছে। সেই বালিগুলো আবার জিও ব্যাগের মধ্যে ভরে জিও টিউবের মাধ্যমে সেই বাঁধটি প্রাথমিকভাবে এই কাজ চলছে। তবে যেটি এখানকার যারা পর্যটন ব্যবসায়ীরা রয়েছেন তারা একটু শঙ্কার মধ্যে রয়েছেন। তারা বলছেন এখানে যেহেতু পর্যটন এলাকা, প্রতিনিয়ত পর্যটকরা আসেন এবং মূল পয়েন্টগুলো যেভাবে ভাঙন দেখা দিয়েছে, এই পয়েন্টগুলো দিয়ে পর্যটকদের নামতে নানা ধরনের অসুবিধা হচ্ছে, আবার অনেকে আহত হয়ে পড়ছেন, এই বিষয়গুলো বলছেন। এবং যেভাবে ভাঙন প্রতি বছর বাড়ছে, সেই ক্ষেত্রে সমুদ্র সৈকতের মূল পয়েন্টে পর্যটকের আগমন কমে যাওয়ার পাশাপাশি যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেগুলো চরম ঝুঁকির মধ্যে রয়েছে বলে তারা মনে করছেন। তবে গতকাল পানি সম্পদ মন্ত্রণালয়ের যে সচিব রয়েছেন কবির বিন আনোয়ার, তিনি এসেছে এবং তিনি সর্বোপরি সব কিছু পরিদর্শন করেছেন ভাঙন এলাকা। এবং যেটি বলছেন, তারা একটি অত্যাধুনিক একটি আন্তর্জাতিক মানের একটি দৃষ্টিনন্দন সুড়ঙ্গ সড়ক করতে যাচ্ছে, যেটি ৩,১৪০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে, যেখানে সব ধরনের পর্যটন সুযোগ সুবিধা থাকবে এবং পাশাপাশি একটি টেকসই প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করা হবে। তবে সেটি এ পর্যন্ত একনেকে পাঠানো হয়েছে এবং এটি আগামী নভেম্বর থেকে কাজ শুরু হওয়ার একটি আশা করছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ। আমরা এখন চলে যাচ্ছি চট্টগ্রামের সহকর্মী ফেরদৌস লিপির কাছে। খাতুনগঞ্জের এই যে জোয়ার ভাটার কারণে যে জলাবদ্ধতা, এটা নিয়ে কিন্তু আমরা যে সংশ্লিষ্ট সংস্থাগুলো অর্থাৎ সিডিএস, সিটি কর্পোরেশন, এদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে জলাবদ্ধতার যে প্রকল্প চলমান, সেটা আসলে শেষ না হওয়া পর্যন্ত এটা আসলে সমাধান নাই। বিশেষ করে সুইচ গেটগুলো যখন পুরোদমে কাজ শুরু হবে, তখন কিন্তু এই যে খাতুনগঞ্জ, চাকতাই এবং আশেপাশে অর্থাৎ আসাদ যে গঞ্জ, এই এলাকাগুলো এখন যে জলাবদ্ধতা থেকে মুক্ত পাচ্ছে সেটা মুক্ত হবে। তবে সিটি কর্পোরেশন থেকে যেটা জানিয়েছে, আসলে দেখা যাচ্ছে যে এখানে যে খাল নালাগুলো আছে সেগুলোতে ময়লা আবর্জনা পড়ে ভরাট হয়ে যায়, এ কারণে কিন্তু পানি যাওয়ার কোনো রাস্তা থাকে না। এইটা সমস্যা সমাধান হিসেবে ব্যবসায়ীদেরকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সিটি কর্পোরেশন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত এখান থেকে সব শেষ। চট্টগ্রামের পতেঙ্গা থেকে নিমতলা পর্যন্ত যানজট কমানোর উদ্যোগ। বঙ্গবন্ধু টানেলের কাজ শেষ না হলেও ফেব্রুয়ারিতে খুলে দেওয়া হবে এলিভেটেড এক্সপ্রেসওয়ের 8 কিলোমিটার। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। কর্ণফুলীর তলদেশ দিয়ে নির্মিত 4 লেনের টানেলের একাংশ অক্টোবরের শেষ দিকে খুলে দেওয়া হবে। সেই সাথে ডিসেম্বরেই টানেলটি পুরোপুরি চালু করার লক্ষ্য রয়েছে। কিন্তু সংযোগ সড়কগুলোর অপ্রতুলতার কারণে টানেলের সুফল পাওয়া নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে। আউটার রিং রোডের আওতায় সাগরিকা পর্যন্ত ফিডার রোডটি রেললাইন জটিলতার কারণে চালু করা যাচ্ছে না। রাসমণিঘাট থেকে ফৌজদারহাট পর্যন্ত সড়কটি 3 কিলোমিটার অংশ 2 লেনের হওয়ায় যানজট সৃষ্টির ব্যাপক সম্ভাবনা রয়েছে। সেই সাথে চলমান রয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। পতেঙ্গা থেকে নিমতলা পর্যন্ত ডাইরেক্ট আসতেও পারবে, যেতেও পারবে। ব্যাপক একটা যানজট হবে। এই যানজটকে নিরসনের জন্য আমরা বিকল্প সড়কগুলো আমরা ওপেন আপ করে দিচ্ছি। এলিভেটেড এক্সপ্রেসওয়ে পুরোপুরি চালু ও র্যামগুলো কার্যকর না হলে টানেলের সুফল পাওয়া সম্ভব নয় বলে মনে করেন নগর পরিকল্পনাবিদ। কানেক্টিভিটি যদি যেগুলি আছে সবগুলো যদি চালু করা না হয়, তাহলে আমরা টানেলের পর্যাপ্ত সুবিধা পাবো না। বেশ কতগুলি রাস্তাকে 8 লেন, 6 লেন, 4 লেন করার কথা আছে, সেই কাজগুলো কিন্তু এখন পর্যন্ত সম্পন্ন হয়নি। আর টানেলের পরিপূর্ণ সুফল পেতে ও কানেক্টিভিটি বাড়াতে সংযোগ সড়কগুলোর কাজ দ্রুত শেষ করার কোনো বিকল্প নেই বলে জানান ব্যবসায়ী নেতা। যে দ্রুতগতিতে টানেলটা প্রস্তুত করা হয়েছে, ঠিক সেই একই দ্রুতগতিতে আমাদের সংযোগ সড়ক এগুলির উন্নয়ন সমানতালে আমরা করতে পারিনি, যে কারণে পদ্মা সেতু যেমন সাথে সাথে আমরা এফেক্টটা পেয়েছি, একই ধরনের ফলাফল সাথে সাথে পাওয়ার নিয়ে একটু সন্দিহান আমরা। বঙ্গবন্ধু টানেলটির দৈর্ঘ্য 3.4 কিলোমিটার। টানেলটিতে থাকছে 2টি টিউব, যেগুলো দিয়ে চলাচল করবে যানবাহন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। বান্দরবানে গত এক মাসে চুরি হয়েছে 100টিরও বেশি বাইক। সিসিটিভি ফুটেজে চোর শনাক্ত হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সোহেল কান্তি নাথের ক্যামেরায় NA জাকিরের রিপোর্ট।
সিসিটিভি ফুটেজে দেখা যায় গভীর রাতে দুটি মোটরসাইকেল চুরি করে নিয়ে যাচ্ছে চোর সিন্ডিকেটের 3 সদস্য। মোটরসাইকেল চুরি করে নেওয়ার দৃশ্য এবং চোরদের চেহারা শনাক্ত হলেও এখনও গ্রেফতার হয়নি কেউ। শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কে নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা, চেকপোস্ট ও রাতে পুলিশ পেট্রোল থাকার পরও একের পর এক বাইক চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বান্দরবানে। ঘুম থেকে ওঠার পর যে আতঙ্ক থাকে, কেউ যদি চিৎকার করে যে আপনার বাইকটা নিয়ে গেছে। রাতের বেলা বাড়ির উঠান ও বাসার ভেতর থেকেও লক ভেঙে চুরি হচ্ছে মোটরসাইকেল। আমার বাসা থেকে 2টা গাড়ি চুরি হয়ে যায়, বাসার ভিতর থেকে নিয়ে যায়। গেল 1 মাস ধরে হঠাৎ করেই বান্দরবানে দেখা দিয়েছে মোটরসাইকেল চুরির ঘটনা। মোটরসাইকেল চুরি বন্ধে নিরাপত্তা জোরদার এবং চোরদের ধরতে অভিযান চলছে বলে জানান জেলা পুলিশ সুপার। এই বাইক চোরদেরকে আমরা কিছু শনাক্ত করেছি এবং তাদেরকে ধরবার জন্য, যেহেতু আপনারা জানেন যে চোররা তো আসলে আর এই শহরে বসে থাকে না, তারা অন্যান্য শহরে চলে যায়। অন্যান্য শহরে আমাদের অভিযান চলছে। চুরি হওয়া মোটরসাইকেল মালিকরা এখনো পর্যন্ত 3টি মামলা করেছেন। এন.এ. জাকির, সময় সংবাদ, বান্দরবান। বিভাগীয় সময় আরেকবার। অযত্ন অবহেলায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হরিপুর জমিদার বাড়ি, তবে দখল করে বসতি গড়েছেন প্রায় অর্ধশত পরিবার। জুয়েল রহমানের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। তিতাস নদীর পারে সাদা রঙের বিশাল দালান, স্থাপত্যশৈলী দেখি বোঝা যায় কয়েকশো বছরের আগের স্থাপনা। অট্টালিকাটি ব্রাহ্মণবাড়িয়া হরিপুর জমিদার বাড়ি। স্থানীয়রা কেউ বলেন রাজবাড়ি, কেউ বলেন বড় বাড়ি, আবার বলা হয় জমিদার বাড়ি। তিতাস নদীর পূর্ব প্রান্তে প্রায় 200 বছর আগে ত্রিপুরা জমিদারদের উত্তরসূরি গৌরীপ্রসাদ রায়চৌধুরী ও কৃষ্ণপ্রসাদ রায়চৌধুরী বাড়িটি নির্মাণ করেন। বাড়ির সামনে দিগন্ত বিস্তৃত হওয়ার, তবে দীর্ঘদিন সংস্কারের অভাবে বাড়িটি এখন ধ্বংসের দ্বার প্রান্তে। দূর দূরান্ত থেকে প্রতিদিনই পর্যটকেরা বাড়িটি দেখতে এসে হতাশ হন। সংরক্ষণ করা দরকার, কারণ এটা হচ্ছে আমাদের ঐতিহ্য। আসলে ওটা আমাদের প্রত্যাশার সাথে মিলছে না। বর্তমান সরকারের কাছে আমরা আবেদন করি এই বাড়িটা যেন দ্রুত সংস্কার করা হয়। তবে বাড়ির বেশিরভাগ অংশে এখন ভূমিদস্যুদের দখলে। 40 বছর ধরে থাকতেছি আমরা আশেপাশে জায়গা জমি দিয়ে আমরা বাইরে যাব। দখল উচ্ছেদ করে জমিদার বাড়িটি সংরক্ষণের আশ্বাস জেলা প্রশাসকের। আমরা এটা সংরক্ষণের উদ্যোগ নিব। কিছু লোক একটু অপদখল করে আছেন, আমরা তাদের তালিকা করেছি। আমরা ইতোমধ্যে ভারপ্রাপ্ত ইউনোকে আমি নির্দেশ দিয়েছি যে আমরা আশ্রয়নের ঘর করছি। ইতোমধ্যে 12 জনকে আমরা রিলোকেট করেছি। প্রায় 5 একর জমির উপর হরিপুর জমিদার বাড়ি। ঘেটুপুত্র কমলা নায়ুরি ও মধুমালতী চলচ্চিত্র শুটিং হয়েছে এখানেই। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। বিভাগীয় সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অস্থির চালের বাজারে সিন্ডিকেটের হানা, মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির পায়তারা। 3 দিনের ব্যবধানে 50 কেজির প্রতি বস্তায় দাম বেড়েছে 1000 টাকা পর্যন্ত। জ্বালানি তেলের সঙ্গে চট্টগ্রাম বন্দরে অফডকগুলোর ভাড়া বেড়েছে 35%। লাইটারের জাহাজে নেওয়া হচ্ছে 22 ভাগ বাড়তি টাকা। আলোচনা ছাড়াই সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ। সাগরের তীব্র ঢেউয়ে ভাঙছে কক্সবাজার সৈকত। স্থায়ী সমাধানে 12 কিলোমিটার সুড়ঙ্গ সড়কের পরিকল্পনা, থাকবে ওয়াশরুম, লকার, পার্কিং সহ নানা সুবিধা। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো সিলেট ও ময়মনসিংহ বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়ে।